তনুকা উদ্বিগ্ন সুরে প্রশ্ন করে। আপনি কোথায় যাবেন এখন? আশেপাশে আছি, তুমি নিশ্চিন্তে গৃহের ভেতরে থাকতে পারো, আমি সেখানে প্রহরীর ব্যবস্থা করছি। মেহতাব তনুকাকে রেখে তার অতি জরুরি কাজে যায়। তনুকা ঘরে বসে থাকে একাই। বাইরে প্রহরী আছে দুজন। ভেতরে খাবার পানির সব কিছু চমৎকার ব্যবস্থা করা আছে আজ। সাথে চারদিকে পরিপাটি করে সাজানো। তনুকা বিছানায় হেলান দিয়ে বসে। তার মন বলছে রাজীব বোধহয় আর বাঁচবে না। প্রায় ঘণ্টাখানেক বাদে মেহতাব তার অস্থায়ী আবাসে ফিরে আসে। তনুকা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। মেহতাব ক্লান্তি ভরা দৃষ্টিতে তার প্রেয়সীকে পরখ করে গভীর মনোযোগে। এত মায়া কেন মেয়েটার চোখে মুখে? এই মায়ার ইন্দ্রজালই তো কাটিয়ে উঠতে পারছে না সে। মেহতাব তার শিউরে বসে, আলতো হাতে তার গাল স্পর্শ করে, এগিয়ে এসে কপালে চুম্বন করে, তারপর সরে আসে আবার। কিছুটা দূরত্ব রেখে বসে আনমনেই বলে ওঠে, আমার ভালোবাসায় এইটুকুও খাত ছিল না তনু, তাও তুমি আমায় ঠকালে। আমি এখন কি করে ক্ষমা করবো তোমায় বলো তো? আমি যে বড্ড পাষাণ তনু। অতি সকালেই মেহতাব তনুকাকে নিয়ে রওনা হলো মহলের উদ্দেশ্যে। মহলের কাউকেই এত ঝামেলার কথা জানানো হলো না। তনুকার মনে বিষণ্ণের ছায়া। কালকের মুহূর্তগুলো সে ঠিক ভুলতে পারছে না। মেহতাব সকাল থেকেই চুপচাপ, খুব একটা কথা বলেনি কারোর সাথে। শুধু জানিয়েছে আজ কিছু গরিব খাওয়াবে সে। তার কথা মতো ইশফাকও সব ব্যবস্থা করেছে। তনুকা গোসল সেরে আসতেই ঘরে রেনুকে দেখে। রেনু হেসে বলে, শুভ জন্মদিন বৌমণি। তনুকাও প্রসন্ন হাসে, বলে, সে তো কালই চলে গিয়েছে। হ্যাঁ, জানি তো। ভাইজান বলেছিলেন তোমাকে সারপ্রাইজ দিতে বলে, আমিও আর উইশ করিনি। কালকে সারপ্রাইজটা কেমন লেগেছে তোমার? হুম হুম। তনুকা ক্ষীণ দীর্ঘশ্বাস ফেলে। পরক্ষণেই আবার কিঞ্চিত হাসি ফুটিয়ে বলে, ভালো, এভাবে কেউ আমাকে কখনো সারপ্রাইজ দেয়নি। দেখেছো ভাইজান তোমায় কত ভালোবাসে। তনুকা জবাবে নির্বাক থাকে কেবল। রেনু আফসোসের সুরে বলে ওঠে, তোমাকে ভাইজান কি চমৎকার সারপ্রাইজ দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালো। আর ওই ইসফাক তো আমার জন্মদিনের কথাই মনে রাখে না। উইশ তো দূরে থাক। তনুকা হাসে। রেনুর গাল টেনে বলে, কষ্ট পেও না ননদিনী, সময় আসলে সব মনে রাখবে। রেনু আগ্রহ নিয়ে ঝুধায়। সেই সময় কবে আসবে বৌমণি? আসবে, খুব শীঘ্রই। রেনু ভীত সুরে বলে, ভাইজান কখনোই মানবেন না। আমি আছি তো, তোমার ভাইজানকে আমি রাজি করাবো। রেনু খুশি হয়ে জড়িয়ে ধরে তনুকাকে, বলে ওঠে, তুমি খুব ভালো বৌমণি, খুবই 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 ভালো। সন্ধ্যা হতেই মহলে খবর আসে পাশের গ্রামের চেয়ারম্যানের ছেলে রাজীব ভুঁইয়া কাল রাত থেকে উধাও। পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাওয়া যায়নি কোথাও। খবরটা তনুকার কর্ণগোচর হওয়া মাত্রই বিচলিত হয়ে পড়ে সে। দ্বিধাহীন চিত্তে সে ভেবে নেয় এই কাজ অবশ্যই মেহতাবের। মেহতাব মহলে ফেরেনি এখনও। তনুকা তার পথ চেয়ে অধীর আগ্রহে বসে আছে। আসলে রাজীবের খোঁজ নিতে হবে যে। মেহতাব ফিরেছে কিছুক্ষণ হবে। ফ্রেশ হয়ে বিছানায় এসে বসে। তনুকা সেই মুহূর্তে হাতে এক চায়ের কাপ নিয়ে হাজির হয় সেখানে। মেহতাবের পাশের ছোট্ট টেবিলটাতে চায়ের কাপ রেখে তার পাশেই বসে। ভাবছে এবার জিজ্ঞেস করবে। মেহতাব চায়ের কাপ হাতে নেয়, চুমুক বসিয়ে বলে ওঠে, আজ একটু বেশি মিষ্টি দিয়ে ফেলেছো। সাজানো কথাতে তাল হারায় তনুকা। এই মুহূর্তে মেহতাবের এই কথা তার ভাবনাতে ব্যাঘাত ঘটায় বেশ। তাও সে তাল মিলিয়ে জিজ্ঞেস করে, আবার বানিয়ে নিয়ে আসবো? হুম, এইটুকু মিষ্টি আমি ঠিক হজম করে নিতে পারবো। তনুকা এক পল নীরবতা পালন করে বলে ওঠে, একটা কথা জিজ্ঞেস করব। করো। রাজীবকে আপনি গুম করেছেন তাই না? মেহতাব এমন প্রশ্ন হয়তো আশা করেনি, তাই একবার ভ্রু কুঁচকে তাকায়। চায়ের কাপ রেখে সোজা হয়ে বসে। তনুকার দুই হাত নিজের হাতের ভাঁজে জড়িয়ে নিয়ে বলে, তোমার এমনটা কেন মনে হলো? শুধু মনে হয়নি, আমি নিশ্চিত এটা আপনার কাজ। মেহতাব হাসল। তাচ্ছিল্য প্রকাশ পেল সেই হাসিতে। তনুকা বোধহয় বিরক্ত হলো, জিজ্ঞেস করল, হাসছেন কেন? কাজটা আমি করেছি, শুনলে খুশি হবে। তনুকা জবাব না দিয়ে সন্দিহান চোখে চাইল। মেহতাব ফের হেসে বলল, ওভাবে কি দেখছো? আমাকে প্রেমে ফেলার ধান্দা? বাজে বকবেন না একদম। রাজীবকে কোথায় রেখেছেন আপনি? ওই গ্রামের মানুষ এসব জানতে পারলে কি ঝামেলা হবে বুঝতে পারছেন?
ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি বরং তোমার জন্মদিনের উপহার নিয়ে ভাবো। উকিলের সাথে কথা বলেছি আমি, খুব শীঘ্রই ওই জমি তোমার হতে চলেছে। তনুকা এই মুহূর্তে এই ব্যাপারে কথা বাড়ানোর আর কোনো আগ্রহ পায় না। সে উঠে দাঁড়ায়, বলে, আমি কোনো ঝামেলা চাই না মেহতাব। দেশে পুলিশ আছে, আইন আছে। অযথা নিজ হাতে আইন তুলে নেবেন না। আশা করছি আমার কথাটা রাখবেন। তনুকা বেরিয়ে যায়। মেহতাবের ঠোঁটের কোণে প্রশস্ত হাসি ফোটে, তৃপ্তির হাসি বোধ হয়। দেশের পুলিশ আর আইনের পরোয়া সে আগে কখনো করেছে, নাকি যে এখন করবে? মেয়েটা বড্ড বোকা, বোঝে না কিছু। যে মানুষ পেটে চলে গিয়েছে সে মানুষকে কোথা থেকে আনবে সে? রাধাবের মেজাজ ঠিক নেই। রাতে খেতে আসেনি সে। তার মেজাজ বিগড়ানোর কারণ সম্পর্কে কেউ অবগত নয়। সবাই খেয়ে দিয়ে যার যার মতো ঘরে চলে গিয়েছে। তনুকা নিজ ঘরে না গিয়েছে উর্মির ঘরে। দরজায় টোকা দিয়ে ঘরে প্রবেশ করে সে। উর্মি তাকে দেখে জিজ্ঞেস করেন, হঠাৎ এই ঘরে? তনুকা তৎক্ষণাৎ কাঠ কাঠ গলায় বলে ওঠে, বাবার খোঁজ নিতে এসেছি। রমেশ মজুমদার বিছানায় আধ শোয়া হয়ে তখন। তিনি কপালে ভাঁজ ফেললেন, বললেন, তোমার বাবার খোঁজ আমাদের কাছে নেই। অবশ্যই আছে। আর কত মিথ্যে বলবেন আপনারা? আমি আপনাদের আর বিশ্বাস করি না। এবার ভালোয় ভালোয় বাবার খোঁজ দিন আমায়, নয়তো আমি মেহতাবকে সবটা বলতে বাধ্য হব। উর্মি হকচকিয়ে উঠে বললেন, তুমি আমাদের ভয় দেখাচ্ছ তনু? আমরা কি তোমার খারাপ চেয়ে কিছু করেছি? তনুকা বিদ্রূপের সুরে বলে ওঠে, খবরদার, একদম ভালোবাসা দেখাতে আসবেন না। আপনাদের আমার চেয়ে ভালো আর কেউ চেনে না। স্বার্থের জন্য সব পারেন আপনারা। 2 দিন সময় দিলাম, এর মাঝে যদি আমাকে বাবার খোঁজ না দিতে পারেন তবে মেহতাবকে আমি জানাবো সবটা। আর সব জানার পর মেহতাব আপনাদের কি অবস্থা করবে সেটা নিশ্চয়ই আমায় বলে দিতে হবে না? তনুকা ফিসেল হেসে বেরিয়ে যায়। রমেশ মজুমদারের চোখ ভিজে ওঠে। বিধ্বস্ত সুরে তিনি বলে ওঠেন, মেয়েটা কি কখনোই আমাদের ক্ষমা করতে পারবে না উর্মি? উর্মি হতাশ সুরে বলেন, হয়তো না। আচমকা কোমরে কারো হাতের স্পর্শ পেতেই কেঁপে ওঠে সে। আগন্তককে চিনতে না পেরে ভয়ে চেঁচিয়ে উঠতে নেয়, কিন্তু পরক্ষণেই এক চেনা ঘ্রাণ নাকে ঠেকতেই শান্ত হয় বক্ষস্থল। পেছনে মাথা হেলিয়ে দিয়ে বলে ওঠে, তুমি আমায় ভয় পাইয়ে দিয়েছিলে। আগন্তক তার কাঁধে চিবুক ঠেকায়। মৃদু আওয়াজে বলে ওঠে, কালকের দিনটাও আমায় দিলে না। কি করব বলো? আমি বুঝতে পারিনি উনি এত কিছু করবেন। তা উনি আর কি করেছেন? অতি আবেগে তোমার ওপর অধিকার খাটিয়ে বসেননি তো? এমন প্রশ্নে দ্বিধায় পড়ে সে। তবে তাকে বুঝতে না দিয়ে বলে ওঠে, একদমই না। তবে এইসবের মাঝে আমাদের পরিকল্পনাটা বাস্তবায়ন হয়েছে। জমিটা আর কিছুদিনের মাঝেই আমার হয়ে যাবে। অজ্ঞাত ব্যক্তি খুশি হয়ে হাতের বাঁধন আরও শক্ত করে, কাঁধে চুমু খেয়ে বলে ওঠে, সত্যি বলছো? হ্যাঁ, একদম। মেহতাব তনুক্ষার অপেক্ষায়, অথচ তার আসার নামগন্ধ নেই কোনো। বিরক্ত হয়ে সে বারান্দায় গিয়ে দাঁড়ায়, আনমনে এদিক ওদিক দৃষ্টি বুলায়। তখনই এক দৃষ্টি থমকায় তার। চোখের সেই দৃষ্টি সরু হয় সঙ্গে সঙ্গেই। 2 জন ছায়ামানব দেখে আচমকা বক্ষস্থলের কম্পন বাড়ে তার। সঙ্গে ভর করে এক তীব্র আতঙ্ক। মস্তিষ্ক জেগে ওঠে। স্নায়ু থেকে সংকেত আসে আজ তাদের হাতে নাতে ধরা উচিত। মেহতাব সেই সংকেত অগ্রাহ্য করতে পারে না। প্রচণ্ড রাগে কপালে রগ ফুলে ওঠে তার। আজই হয়তো এই লুকোচুরি শেষ করবে সে। সেই প্রস্তুতি নিয়ে ঘর থেকে বড় বড় পা ফেলে বেরিয়ে আসে। যাওয়ার পথে আলমারি থেকে তার সবথেকে ধারালো ছুরিটাও নিয়ে আসে। সিদ্ধান্তে অটল সে। আজ সেই ব্যক্তির বক্ষচ্ছেদ না করে ক্ষান্ত হবে না, একদমই না। রেণু জড়িয়ে ধরার জন্য হাত বাড়াতে ইশফাক পিছিয়ে যায়। কপালে তার সূক্ষ্ম এক ভাঁজ প্রতিস্ফুত হয়। সেই ভাঁজ ইঙ্গিত করছে রেণুর আচরণে এই মুহূর্তে ভীষণ বিরক্ত সে। ইশফাকের এহেন বিরূপ প্রতিক্রিয়া রেণুকে কষ্ট দেয়। সে অভিমানে গাল ফুলায়। ইশফাক সেসব অগ্রাহ্য করে বলে ওঠে, আপনার ভাইজানের হাতে আমার প্রাণ যাওয়া না অবধি আপনি বোধহয় ক্ষান্ত হবেন না, তাই না? রেণুর ফুলানো গাল যুগল আরও ফুলে যায় যেন। অভিমানের পাল্লা ভারী হয়। ভেজা সুরে বলে, একটু সাহসী হলে কি হয় ইসফাক? ভাইজানের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে আমাকে চাইতে পারবেন না? না। নির্দ্বিধায় নাকচ করল ইশফাক। রেণু বিধ্বস্ত নয়নে চাইল। আহত হলো তার ক্ষুদ্র হৃদয়। ব্যথিত সুরে বলল, এই আপনার ভালোবাসা? এইটুকু সাহসও আপনার নেই? ইশফাক নির্বাক হয়।
মেহতাবকে সে যতটা কাছ থেকে দেখেছে তা আর কেউ দেখেনি। তাই কেউ এই নিয়ে ঠিক অবগত নয় যে সেই মানুষটা ঠিক কতটা ভয়ঙ্কর। ইশফাক জানে সেটা, আর জানে বলেই তার সাহস হচ্ছে না। রেনু উত্তরের অপেক্ষায় চেয়ে আছে, সিক্ত চোখের দৃষ্টি তার। ইশফাক মাথা নোয়ালো, মৃদু আওয়াজে বলল। অনেকক্ষণ হয়েছে রেনু, এবার আপনার ফেরা প্রয়োজন। রেনু ক্ষিপ্ত সুরে বলল। আমি যাব না। জেদ করবেন না, কেউ দেখে ফেললে বিপদ। হোক বিপদ, আমি আপনার মতো ভীতু না, বুঝেছেন? ইশফাক ক্ষীণ হাসল, এগিয়ে এসে চট করে রেনুর গাল টেনে দিয়ে বলল। হ্যাঁ বুঝেছি, আপনি অনেক সাহসী নারী, কিন্তু সব জায়গায় সাহস দেখানো ঠিক না। আপাতত মহলে ফিরে যান, এখন কেউ দেখে নিলে সব সাহস একদম ফুস হয়ে যাবে। রেনু হাসল, লজ্জা ঝরে পড়ছে সেই হাসিতে যেন। হাত কসলাতে কসলাতে সে বলল। গাল টেনে বুঝি আদর করলেন আমায়? ইশফাক বিষম খায় যেন, ইতস্তত সুরে বলে ওঠে। বাজে নামকে, মহলে যান তো, রাত হয়েছে অনেক। রেনু অতি বিব্রতায় কুণ্ঠিত হলো, অস্পষ্ট সুরে বলল। আমি জানি তো, এটাই আপনার আদর। ইশফাক কিছু বলার আগেই দ্রুত পা চালালো সে। বেশ কয়েক কদম হেঁটে সামনে গিয়ে আচমকা থমকালো। সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে পিল চমকে উঠল তার, গায়ে কাটা দিল। কয়েক সেকেন্ডের মধ্যে মনে হলো হৃদকম্পন থেমে গিয়েছে তার, গলা শুকিয়ে উঠেছে। দু কদম পিছিয়ে গিয়ে শরীরে শক্ত করে দাঁড়ায়, ঢোক গিলে কম্পিত সুরে বলে ওঠে। ভাইজান, তুমি? মেহতাব চোখের ক্ষীণ দৃষ্টি করে, প্রশ্ন করে। এত রাতে এখানে কি তোর? প্রশ্ন শুনে প্রাণ ফাঁকি যেন ফুট করে উড়ে যেতে চাইল। রেনু শান্ত রাখলো নিজেকে, জুৎসই উত্তর সাজানোর চেষ্টা চালালো, কিন্তু পারল না বোধহয়। ধরা পড়া চোরের মতো চুপসে যাওয়া মুখে ঠাই দাঁড়িয়ে রইল কেবল। মেহতাব প্রশ্ন করল ফের। কিরে, কিছু বলছিস না কেন? রেনু ঢোক গিলছে পরপর। মেহতাবের চোখের দৃষ্টি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়, হয়তো সে কিছু আন্দাজ করতে পারছে। তাও রেনুর উত্তরের অপেক্ষায় সে। রেনুর নীরবতায় এক পর্যায়ে অত্যাধিক বিরক্ত হয়ে মেহতাব ধমকে ওঠে, উঁচু আওয়াজে জিজ্ঞেস করে। কি ব্যাপার, কথা বলছিস না কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি তো? রেনুর শরীর অসাড় হয়ে আসছে যেন। উত্তরে কি বলবে সে? সত্য বললে আজ যে প্রাণ যাবে নির্ঘাত। রেনু ভয়ে ঘামছে রীতিমতো। মেহতাবের চোয়াল শক্ত হয়, সে এগিয়ে আসে এক কদম, কণ্ঠস্বর শক্ত করে ফের একই প্রশ্ন করে। রেনু, চুপ করে না থেকে উত্তর দে। এত রাতে এখানে কি তোর? কি লুকাচ্ছিস তুই? মেহতাবের এইটুকু সুরই ছোট্ট দেহের রেনুকে মৃত্যুর পথযাত্রী বানাতে যথেষ্ট। সে নিশ্চল নির্বাক। উত্তর তো জানা নেই, কি বলবে তবে? তবে ভাগ্য ভালো সেই সময় তার সম্মুখে এসে হাজির হয় তনুকা। ঘরে গিয়ে মেহতাবকে না পেয়ে ঘটনাস্থলে তার এই আগমন। আর তার এই আকস্মিক আগমনেই এক মুহূর্তে রেনুকে একটু শ্বাস ফেলার ফুসরতটুকু দেয়। নয়তো শ্বাস ফেলার কথা বেমালুম ভুলে বসেছিল সে। তনুকা ভাই বোনের মুখের ভাবমূর্তি দেখেই ধারণা করে নেয় চোর হয়তো ধরা পড়েছে। তাও নিশ্চিত হতে মেহতাবকে জিজ্ঞেস করে। কি হয়েছে এই সময় আপনারা দুজন এখানে? মেহতাব তার দিকে তাকায়, গম্ভীর সুরে বলে ওঠে। এই সময় রেনুর এখানে আসার কারণটা তুমিও বোধহয় জানো না, তাই না? তনুকা অপ্রস্তুত হয়, রেনুর দিকে তাকায়। রেনু অসহায় চোখ ঢোক গেলে। তনুকা বুঝে উঠতে পারে সবটা, ইশারায় আশ্বস্ত করে তাকে। অতঃপর বলে। না তো, আপনি কিসের কথা বলছেন? রেনু কি এখানে ইশফাকের সাথে দেখা করতে এসেছে? প্রশ্ন শুনে তনুকা আর রেনু দুজনেই চকিত হয়। মেহতাব যে এত শীঘ্রই এই ব্যাপারে নিশ্চিত হয়ে যাবে এইটুকু ভাবনাই ছিল না তাদের, তাই হজম করতে কষ্ট হয়। তনুকা উত্তর না দিয়ে রেনুর পানে চায়। রেনু চোখের ইশারায় অনেক আকুতি মিনতি করে ফেলে যেন। তনুকা এই মুহূর্তে কিছু বলে না। তবে মেহতাব ছাড়ার পাত্র না, তার শকুনের চোখ ফাঁকি দেওয়া মুশকিল। রেনু বা তনুকার কাছ থেকে কোনো প্রকার জবাব না পেয়ে সে গলা উঁচিয়ে ইশফাককে ডাকলো। সঙ্গে সঙ্গেই ঘরে দৌড় দেওয়া ইশফাকের কানে আচমকা মেহতাবের ডাক যাওয়া মাত্রই বুকের ভেতর ধক করে ওঠে তার। ভেবে নেয় আজ সব শেষ। বক্ষস্থলের কম্পন তীব্র হয়, তবে অদ্ভুতভাবে কোনো প্রকার ভয় কাজ করছে না তার মধ্যে। রেনুর মিষ্টি মায়াবী আদুরে মুখখানা দৃশ্যপটে ভাসছে বরংবার। মেয়েটার জন্য মৃত্যুর আগে অন্তত একবার বুক ফুলিয়ে বলে যাবে সে তাকে ভালোবাসে। সকলের সামনে বলে যাবে সে। ভয় আর দ্বিধাহীন সেই কণ্ঠ থাকবে।
সেই প্রস্তুতি নিয়েই ইশফাক ঘর ছেড়ে আজ বেরিয়ে আসে। মা বাবাকে ছোটবেলাতেই হারিয়েছিল। মোহনলাল মজুমদার কুড়িয়ে এনে বড় করেছিলেন তাকে। তারপর এইটুকু বোঝ হবার পর থেকে মেহতাবের গোলামি করে চলছে। আর আজ সে তার এক বিশ্বস্ত সহকারী। এমন অনেক কিছুই সে জানে যা একবার ফাঁস হলে মেহতাবের ক্ষমতা সঙ্গে সঙ্গেই ধুলোয় মিশে যাবে। অথচ সে বেইমানি করেনি কখনো, আর ভবিষ্যতেও করবে না। যদি এই ভেবেও মেহতাব আজ রাজি হয়ে যেত, ইশফাক এই দোয়াটাও করে নেয়। বলা তো যায় না কখন কোন দোয়া লেগে যায়। মেহতাবের ঠিক মুখোমুখি ইশফাক, মাথা নোয়ানো, তার ভাবভঙ্গি স্বাভাবিক, ভয় দেখা যাচ্ছে না কোনো। তারই অপর পাশে রেনু দাঁড়ানো, ভয়ে প্রাণ ওষ্ঠগত তার। অথচ একটু আগে এই মেয়েকে কত বড় বড় কথা বলছিল। তনুকা নীরব চোখে দেখছে দুজনকে। তার মুখে কোনো রা নেই, অপেক্ষা করছে মেহতাবের অভিব্যক্তির। মেহতাব কিছুক্ষণ নিশ্চুপ থেকে প্রশ্ন করে, রেনু এত রাতে তোমার কাছে কেন এসেছিল ইশফাক? ইশফাক চোখ বুজে জোরে নিঃশ্বাস ফেলে, নিজেকে ধাতস্থ করার জন্য আয়োজন। তারপর স্পষ্ট সুরে বলে ওঠে, যেহেতু তিনি এসেছিলেন সেহেতু আসার কারণটাও তিনি ভালো বলতে পারবেন। মেহতাব সঙ্গে সঙ্গে রেনুর দিকে তাকায়। রেনু চোখ নামিয়ে জড়সড় হয়ে দাঁড়ায়। মেহতাব একই প্রশ্ন তাকেও করে, কিন্তু বরাবরের মতোই নীরব ভূমিকা পালন করছে সে। মেহতাবের রাগ হয়, চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, মেয়েদের গায়ে আমি হাত তুলে না রেনু, নয়তো আজ চুপ থাকার অপরাধে গা থেকে তোর চামড়া তুলে নিতাম। রেনু কেঁপে ওঠে, সঙ্গে সঙ্গেই কেঁদে ফেলে সে। তনুকা ব্যস্ত হয়ে জড়িয়ে ধরে তাকে, শান্ত করানোর চেষ্টা করে। ধীর সুরে বলে, আজ সব বলার সময় এসেছে রেনু, আর লুকিয়ে রেখো না, বলে দাও সবটা। রেনুর কান্নার মাত্রা বাড়ে, বরং মেহতাবের রাগও বাড়ে। তাই ইশফাক ভ্রু কুঁচকে বলে ওঠে, এই আপনার সাহস রেনু? কিছুক্ষণ আগেও না বলছিলেন আপনি খুব সাহসী? তবে প্রমাণ করুন আপনি সাহসী। কাঁদছেন কেন? সাহস নিয়ে বলুন কেন এসেছিলেন আমার কাছে? রেনু কান্না থামায়, বিস্মিত চোখে দেখে ইশফাককে। ইশফাকের চোখের দৃষ্টি নিরেট শূন্য। আশ্চর্য, সে ভয় পাচ্ছে না কেন? রেনু অবাক হয়। চট করে থেকে যেন তখন এক বুক সাহস এসে ভর করে তার ভেতর। সে মেহতাবের দিকে তাকায়, জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে। অতঃপর গম্ভীর সুরে বলে ওঠে, আমি ইসফাককে ভালোবাসি ভাইজান, আর ভালোবাসি বলেই এই রাত বিরেতে তাকে একটু দেখতে ছুটে আসি। আর আজ রাতেও এখানে আসার কারণটাও তাই। আমি ভালোবাসি ইসফাককে, এটাই সেই কারণ যেটা জানার জন্য এত উদ্গ্রীব হয়ে উঠেছো তুমি। মেহতাব দুহাত পেছন থেকে মুষ্টিবদ্ধ করে রাখা, কপালে তার গাঢ় ভাঁজ, চোখের দৃষ্টি তীক্ষ্ণত্বের মাত্রা ছাড়িয়েছে। রেনু চেয়ে আছে ভীত দৃষ্টিতে। ভাইজানের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত সে, ভয়ও পাচ্ছে বেশ। সাহস করে চটপট সব বলে দিলেও এখন আতঙ্কিত সে। ইশফাকের দৃষ্টি স্বচ্ছ, নিশ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে এক ধ্যানে মেহতাবকে দেখছে। মেহতাব ইশফাকের দিকে চায়, জোরে নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করে, ইশফাক, তুমিও কি রেনুকে ভালোবাসো? ইশফাক সহ বাকি দুই রমণীর নেত্রে পৃথিবী কাঁপানোর বিস্ময়। বিমূর দৃষ্টিতে কয়েক পল চেয়ে রইল ইশফাক। মেহতাব হয়তো উত্তরের অপেক্ষায়, তাই বলল, আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি ইশফাক। ইশফাক নীরবতা ভাঙ্গার প্রস্তুতি নেয়। জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে সহসা সচ্ছল ছলে বলে উঠল, জি ভাইজান, আমিও রেনুকে ভালোবাসি। রেনু আপ্লুত হলো, চোখের দৃষ্টি ছলছল হয়ে উঠল যেন। এই সাহসটুকু তো সে চেয়েছিল। তনুকাও খুশি এতে। ভালোবাসা স্বীকার করে নেওয়ার মাঝেও এক অদ্ভুত সুখ আছে। আর এই সুখ ভালোবাসার অন্তরে লুকিয়ে রাখতে পাওয়া যায় না। মেহতাবের নিরুত্তাপ প্রতিক্রিয়া। রেনু ফ্যাল ফ্যাল করে চেয়ে ভাইকে দেখছে। তার মুখ থেকে কিছু শোনার আশায় চিত্ত জুড়ে জোয়ার ভাটাহীন নদীর স্রোত বয়ে যাচ্ছে। ইশফাকেরও তাই। উদ্গ্রীব দেখাচ্ছে তাকে। মেহতাব খানিক সময় নেয়। এই সময়ে অনেক ভাবে সে। স্মৃতির পাতা উল্টিয়েও পাল্টিয়ে ইশফাকের জীবনী দর্শন করে আসে। হিসাব মিলিয়ে নেয় বরাবর, সাথে মেলায় নিজের লাভ লোকসানও। অতঃপর অনেক ভেবে চিনতে সে নিবু স্বরে বলে, কাল বিকেলে মহলে আসবে, বাড়ির সকলের সামনে আমি তোমাদের বিয়ের দিন তারিখ পাকাপাকি করব। আচমকা মনে হলো এ যেন মেঘনা চাইতেই বৃষ্টির আবির্ভাব। মেহতাবের এহেন স্বভাব বিরুদ্ধ আচরণ প্রথমে ঠিক হজম হলো না কারোর।
কথাখানা বোধগম্য হতে সময় নিল বেশ। রেনুর খুশি ধরছে না। হাতে চাঁদ পেলেও এত খুশি হতো না সে আজ যতটা হয়েছে। ইশফাকের চোখ মুখ ঝলমল করছে। খুব করে ইচ্ছে করছে একবার মেহতাবকে জড়িয়ে ধরতে,